This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারিখটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গত 9ই অগাস্ট তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার পর থেকে বদল হয়েছে, আমূল বদল হয়েছে ভাবনার, মানসিকতার। ধর্ম বর্ণ রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষ সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন, আর সেই প্রতিবাদের ভাষা বেশ জোরালো। এখন প্রশ্ন হলো, প্রতিবাদ করলে কি তাহলে থমকে দাঁড়াতে হবে? কিন্তু কেন বলছি এ কথা? গত কয়েকদিনে যদি ঘটনাগুলো আমরা দেখি তাহলে তো এ কথাই বলতে হয়। কোথাও পুজো অনুদান ফিরিয়ে শাসকের রোষের মুখে মহিলা পুজো উদ্যোক্তারা, আবার কোথাও জুনিয়র ডাক্তারদের কনভেনশনে অনুমতি দিয়েও শেষে না। কিন্তু কেন? শুধু মেডিকেল কলেজগুলো কেন? রাজ্যের সব ক্ষেত্রেই তো এই কালচার, মানে থ্রেট কালচার। এ রাজ্যে কি নিজের মন মতো কিছুই করা যাবে না? এর শেষ কবে? আদৌ এর থেকে মুক্তি কবে? এত প্রতিবাদের পরও কেন চলবে এই কালচার? উত্তর এখনো অধরা। তবে এ নিয়ে রাজনীতি চলছে জোর কদমে, আর এই সব কিছু নিয়েই আজকের স্পেশাল প্রতিবাদের প্রত্যাখ্যান। প্রথমে উত্তরপাড়ায় নিয়ে যাই, চলুন। আমাদের পেছনে রয়ে কতগুলো ভদ্রলোক বসেছিলেন, তারা দেখলাম বেশ যারা অনুদান নিচ্ছে না সেটা নিয়ে একটা সমালোচনা করছে। প্রশাসনিক নিয়ম মেনে কিভাবে করতে হবে পুজো? বিপদ এড়াতে মণ্ডপে নিতে হবে কোন কোন ব্যবস্থা? পুজোর দিনগুলোতে পুলিশের সঙ্গে কেন যোগাযোগ রাখা জরুরি? এই সব বিষয়ে জানতে পুলিশের ডাকা সমন্বয় বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তরপাড়ার বৌঠান সংঘের প্রতিনিধিরা। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে দিন কয়েক আগে এই ক্লাবই সরকারি অনুদান ফেরানোর কথা ঘোষণা করেছিল। অভিযোগ, পুলিশের ডাকা সেই বৈঠকে কটূক্তির মুখে পড়তে হয় উত্তরপাড়ার ওই পুজো কমিটির সদস্যদের। ক্লাব সদস্যদের দাবি, অনুদান ফিরিয়ে দেওয়ার পরও কেন সরকারি অনুষ্ঠানে এসেছেন তা নিয়ে বিদ্রূপের মুখে পড়েন তারা। প্রতিবাদে ক্ষুব্ধ সদস্যরা বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান। আয়োজকরা বলছেন, নিয়ম মেনে কিভাবে পুজো করতে হয় তা জানতেই এসেছিলেন পুলিশের ডাকা বৈঠকে। তাদের প্রশ্ন, এর সঙ্গে অনুদান ফেরানোর কি সম্পর্ক? এই তো চেক দেওয়া হবে, এই তো এসছে উত্তরপাড়া থেকে ক্লাব, এই ধরনের কথা। তো আমরা তো এখানে চেকের জন্য আসিনি, আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে গণভবনে মিটিং আছে, সেই নিয়মাবলীগুলো শোনার জন্যই আমরা এসেছি। শুধুমাত্র চেক দেওয়া হচ্ছিল না, সেখানে ফায়ার, ইলেকট্রিসিটি এবং পুলিশের তরফ থেকেও সেই মিটিং ডাকা হয়। কি করতে হবে না হবে সেসব জানার জন্যই তারা গিয়েছিলেন। তবে তাদের যখন কটাক্ষ করা হয় সেই সময় তারা মাঝপথে সেখান থেকে বেরিয়ে আসেন। তারা যে প্রতিবাদ করছেন আরজি করে, সেটা তারা অবশ্যই করবেন। আমরা মায়ের একটা সন্তান যে মারা গেছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদে, আমরা তার পাশে আছি। আমরা কোনো পার্টি কালারের মধ্যে কোনো কিছুর মধ্যে আমরা নেই। ওটা খারাপ লেগেছে যে কেন আমরা ওখানে আসলাম, বা আমাদের 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 নিজেদেরকে খারাপ লেগেছে, ওই জন্যই আমরা আর উপস্থিত থাকিনি। এবার দুর্গাপূজায় অনুদান বাড়িয়ে 85,000 টাকা করেছে রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান ফেরানোর আওয়াজ প্রথম শোনা যায় এই উত্তরপাড়া থেকেই। হুগলি জেলায় এ পর্যন্ত উত্তরপাড়ার 3টি, কোন্নগরের 3টি, শ্রীরামপুরের 1টি এবং বৈদ্যবাটির 1টি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। পুলিশের সমন্বয় কমিটির বৈঠকে অনুদান ফেরানোর বিদ্রূপ নিয়ে শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। সরকারি অনুদান কেউ নেবে কি না নেবে এটা তার নিজস্ব ব্যাপার। তারা যদি সেখানে যান অন্য কোনো কিছু খবর জানার জন্যে, তাদেরকে অপমান করা বা অন্য কোনো ধরনের বিদ্রূপ করা, আমার মনে হয় এটা ঠিক নয় কোনো রাজনৈতিক দলের পক্ষেই। পুলিশের ডাকা বৈঠকে ছিলেন শাসক দলের কয়েকজন নেতাও, যারা অবশ্য পুজো কমিটির আয়োজক হিসেবে যোগ দেন। তাঁরাও কার্যত বিদ্রূপের সুরে ওই আয়োজকদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, টাকা ফিরিয়ে কেন এলেন পুলিশের বৈঠকে? যদি তারা অনুদান নাই নেবে বলে থাকে বা তারা যদি লিখিত সরকারকে জানিয়ে থাকে, তাহলে তাদেরই অনুষ্ঠানে আসাটা কতটা সমীচীন সেটা আমার তাদেরই ভাবা উচিত। যেহেতু তারা নেবে না, অনুদান ফেরত দাও সরকারকে আপনি বিধতে চাইছেন, কিন্তু এটাকে সার্বিকভাবে আপনি ইম্পোজ করে একটা লাইন অফ থট জেনারেট করার, তার পিছনে কি পলিটিক্যাল এজেন্ডা চালানোর চেষ্টা করছে সেটা হওয়া উচিত। পুজোর আয়োজকরা বলছেন, সরকারি অনুদান না নেওয়ার অধিকার তো তাদের আছে, তার জন্য তারা শাসক দলের চক্ষুশূল হয়ে উঠেছেন। উদ্যোক্তাদের প্রশ্ন, সেই ঝাল মেটাতে কি পুলিশের বৈঠককে ব্যবহার করা হলো? সবার সামনে করা হলো অপমান। হ্যাঁ, তাই তো, অনুদান ফেরানোর জন্য ভরা মঞ্চে অপমানের অভিযোগ। আবার
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় পুলিশের পুজো বিজ্ঞপ্তি ঘিরে একরাশ বিতর্ক। আরজিকর কাণ্ডের জেরে কলকাতার নগরপাল বিনীত গোয়েল সরে যাওয়ার পর সবে দায়িত্ব পেয়েছেন মনোজ বর্মা। নতুন দায়িত্বে পাওয়ার পর সিপির সই করা একটি বিজ্ঞপ্তি, আর তাই বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্কের ঝড়। কি এমন আছে ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে আদালতে মামলা পর্যন্ত চলে গেল। একবার দেখাই আপনাদের বিগওয়ালে কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে। 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর ধর্মতলা চত্বরে জমায়েত নিষিদ্ধ বলা হয়েছে। আর কি বলা হয়েছে? কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় কোনো জমায়েত নয়। 5 জন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এবং লাঠি, প্রাণঘাতী বা বিপজ্জনক কিছু নিয়ে ওই এলাকায় জমায়েত করা যাবে না। অর্থাৎ আরও আছে, মানুষের গতিবিধি, যান চলাচল বিঘ্নিত হয় এমন কিছুও করা যাবে না, এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি। পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। বিজ্ঞপ্তির প্রথম অংশে 3টি এলাকার কথা বলা হয়েছে। হেয়ার স্ট্রিট, বউবাজার আর ট্রাফিক গার্ডের সদর দপ্তরের এখতিয়ারভুক্ত এলাকায় 163 ধারা জারি হয়েছে। শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থেই এমন পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যা ঘিরে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় সিপিএম এর ছাত্র যুব সংগঠন। তাদের দাবি, আরজিকর নিয়ে প্রতিবাদ আন্দোলন ঠেকাতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরজিকরের ঘটনায় এ যাবৎ যত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে তার গন্তব্য বহু ক্ষেত্রেই ধর্মতলা। আবার ধর্মতলা থেকে বহু মিছিল শুরুও হয়েছে, তাই ধর্মতলায় জমায়েত নিষিদ্ধ করা হলো বলে দাবি মামলাকারীদের। সিপিএম এর দাবি, যেখানে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে সেখানে বেশ কিছু বড় এবং মাঝারি পুজো হয়। পুজোর সময়ও কি মানুষ ওই এলাকায় ভিড় করতে পারবেন না? গল্প করা যাবে না প্যান্ডেলে বসে? যারা উত্তর থেকে দক্ষিণ কলকাতায় নিয়মিত যাতায়াত করেন, এই বিজ্ঞপ্তির ফলে তাদেরও তো সমস্যা হবে বলে মত মামলাকারীদের। 144টা কি তাহলে থ্রেট কালচারের মতন এই থ্রেটটাকে লিগালাইজ করা, আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া? তাহলে থ্রেট কালচার যেটা অন্ধকার কানা গলিতে আর গোপনে ছিল, সেটা তাহলে কি এবারে পুলিশ প্রকাশ্যে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন? মামলাকারীর মন্তব্য, শান্তিপূর্ণ মিছিলে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরও এই ধরনের বিজ্ঞপ্তি উদ্দেশ্য প্রণোদিত। মানুষ যাতে যেতে না পারেন তার জন্য আটকানো হচ্ছে। আসলে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এতদিন, এমন কোনো নির্দেশিকা জারি হয়নি, তাই এর নেপথ্যে কুমতলব রয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি পুজোর সময়ে কয়েকজন মিলে বেড়াতে পারবে না অন্তত ওই এলাকায়? দূর দূরান্ত থেকে মানুষজন যে কলকাতায় পুজো দেখতে আসেন, তারাই বা কি করবেন যদি ধর্মতলা চত্বরে জমায়েত নিষিদ্ধ হয়? পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ, প্রশ্ন মামলাকারী। থ্রেড কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএতে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। থ্রেড কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে। হসপিটালে থ্রেড কালচার, পুলিশে থ্রেড কালচার, পুলিশকে থ্রেড দিচ্ছে। যারা এই পুলিশ ওয়েলফেয়ারের নেতা, সর্বময় কর্তা, তারা হচ্ছে এক একজন হুনু বড় বড়, তারা সমস্ত কিছু অন্য পুলিশদেরকে থ্রেড দিচ্ছে, ট্রান্সফার করাচ্ছে। এ নিয়ে বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়। পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএমের যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়, কি দাবি করা হয়? 2023 থেকে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা বলবৎ রয়েছে। প্রতি 6 মাস অন্তর এই নির্দেশিকা পুনর্নবীকরণ করা হয়, নতুন করে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। পাল্টা মামলাকারীর আইনজীবী দাবি করেন যে রাজ্যের এই বক্তব্য ঠিক নয়। এরপর বিচারপতি প্রশ্ন করেন, তাহলে ওই এলাকায় যে পুজোগুলো হয় সেগুলোর কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো তাহলে বাতিল করতে হবে। যদিও রাজ্যের তরফে আদালতে জানানো হয় শুধু 50 থেকে 60 মিটার এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, তাই পুজোর কোনোভাবেই ব্যাঘাত হবে না। ধর্মতলা চত্বরে 5 জন বা তার বেশি মানুষ জমায়েত করতে পারবেন না, এমন মর্মে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।
আর সেই বিতর্ক রেশ পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টেও ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মামলা করা হয়েছে, যদিও রাজ্যের বক্তব্য এটা নতুন কোনো বিজ্ঞপ্তি বা নতুন কোনো নির্দেশ নয়। 2023 সাল থেকেই এই নির্দেশ পর্যায়ক্রমে সেটাকে রিনিউ করা হচ্ছে। মূলত কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত একটা অত্যন্ত ছোট স্ট্রেচে এই প্রহিবিটরি অর্ডার কার্যকর, এবং সেই জায়গা থেকেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ স্পষ্টই আজকে রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে তাহলে ওর মধ্যে পুজো হচ্ছে কি করে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বক্তব্য ওই জায়গায় কোনো পুজো হচ্ছে না। তারপরেও বিচারপতির প্রশ্ন যে ঠিক কতটুকু জায়গায় এই প্রহিবিটরি অর্ডার রয়েছে সেটা পরবর্তী দিন স্পষ্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে এটাও জানাতে হবে যে মিছিলের অনুমতির পরিপ্রেক্ষিতে এই মামলা, সেই মিছিলের অনুমতি রাজ্য দেবে কিনা, এবং তৃতীয়ত এই যে প্রহিবিটরি অর্ডার রয়েছে সেটা রাজ্য প্রত্যাহার করতে পারে কিনা। এই বিজ্ঞপ্তি ঘিরে ফের চর্চায় 163 ধারা। ভারতীয় দণ্ডবিধির 144 ধারা এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা। আর এই ধারা প্রয়োগের ক্ষেত্রে পুলিশ বলে থাকে যে বিশৃঙ্খলা এবং অশান্তি তৈরির আশঙ্কা থেকে এটা করা হয়। তিলোত্তমা ধর্ষণ খুনের পর্বে এই ধারার প্রয়োগ দেখা যাচ্ছে। আপনাদের দেখাই একটুখানি বিগ ওয়ালে এই মুহূর্তে তিলোত্তমা ধর্ষণ খুনের পর আরজিকর চত্বরে বেশ কিছুদিন 18ই অগস্ট ডার্বি বাতিলের দিন সল্টলেক স্টেডিয়াম চত্বরে জারি করা ছিল এই 144 ধারা। 18ই অগস্ট হয়েছিল। 25শে সেপ্টেম্বর থেকে 2 মাস ধর্মতলা চত্বরেও জারি ছিল এই 144 ধারা। ধর্মতলা চত্বরে মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞার নেপথ্যে অন্য উদ্দেশ্য দেখতে পাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তারা বলছেন যত সরকার আটকাতে চাইবে তত আন্দোলন দৃঢ় হবে। বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই। এভাবে এগুলো ওই যত এগুলো করবে, যত চোখ রাঙাবে, যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে, ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর দৃঢ় হবে। এগুলো প্রশাসন না করলেই পারত, এবং এগুলো নিতান্তই নির্বুদ্ধিতা, এবং এগুলো প্রতিবাদের সামনে উড়ে যাবে। পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট, কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে। আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে। অর্থাৎ পুজোর মুখে কলকাতার প্রাণকেন্দ্রে জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড। অভিযোগ উঠছে যে প্রতিবাদের কণ্ঠরোধ চাপার। প্রায় একই অভিযোগ করছেন চিকিৎসকেরাও। আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন যে রাজ্য প্রশাসন বারবার জানাচ্ছে বিচারের দাবিতে তারাও পাশে রয়েছে। জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন করছেন সরকার বিচার দিতে চাইলে কেন তাহলে বারবার আন্দোলনকারীদের আটকাচ্ছে। তারা প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন যে প্রতিবাদ করলেই কেন বাধা দেওয়া হবে, চিকিৎসকদের মিটিংয়ে কেন অনুমতির কথা বলেও পিছিয়ে যাচ্ছে প্রশাসন। চিকিৎসকদের প্রশ্ন, কোন পিছু টানে গোল বদল হচ্ছে। আন্দোলনকারীদের দাবি যে তাদের বলা হচ্ছে প্রতিবাদ তো বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এখনো কেন এই সব ভিত্তিহীন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আপনারা। এই তো গণ কনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। হল তো মেলেইনি, এমনকি দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পুরো নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা পর্যন্ত করতে পারেননি, এমনটাই অভিযোগ। জুনিয়র চিকিৎসকদের সংগঠনের দাবি যে ফিরহাদ হাকিম মৌখিক আশ্বাস দিলেও অডিটোরিয়াম দেওয়া হয়নি। তাতে অবশ্য ডাক্তাররা পিছু হটেননি। আজ এসএসকেএমে হলো গণ কনভেনশন, বুঝিয়ে দেওয়া হলো এভাবে চেপে রাখা যাবে না। আমার মনে হয়েছে এই মুহূর্তে আন্দোলনটা না পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের অন্তরে, হৃদয়ে এবং তার চোখের মধ্যে আছে। একটা হল, একটা মাঠ, একটা শহর বদলের ওপর এর কোনো ইম্প্যাক্ট করতে পারে না। যারা এই ঘৃণিত কাজের সাথে যুক্ত তারা ইমিডিয়েটলি একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এটাই 1, এটাই 2, এটাই 100 নম্বর এজেন্ডা। এসএসকেএমে গণ কনভেনশনে ছিলেন শুধু চিকিৎসকরা নন, সমাজের নানা স্তরের মানুষ ছিলেন, অনেক সাধারণ মানুষও অংশ নেন। সেখানে বক্তাদের কথাই উঠে আসে আন্দোলন যেন চিকিৎসকদের আন্দোলন হিসেবে সীমাবদ্ধ না থাকে। চিকিৎসকদের অভিযোগ যে মুখ্য সচিবকে লেখা চিঠির কোন এবং জবাব এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি। মুখ্য সচিবকে লেখা চিঠির দাবিগুলো নতুন নয়, বিচারের এক দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে। কনভেনশনে এমনই উঠে আসে বক্তব্য। কেন ধনধান্য স্টেডিয়াম পাওয়া গেল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন
চিকিৎসকেরা। ওটা আমাদের ট্যাক্স পেয়ারদের টাকাতে ওই হলটা হয়েছে, ওটা শাসক দলের সম্পত্তি নয়। শাসক দলের নেতা নেত্রীদের বিয়ের রিসেপশন হতে পারে ধনধান্যতে, আর হচ্ছে যে আমরা প্রতিবাদীরা, আমরাও তো সরকারি লোক, আমরাও তো সরকারি অফিসার, সরকারি কর্মচারী, সরকারি চিকিৎসক। আমরা যদি কয়েকটা প্রশ্ন করবো ওখানে অস্বস্তিকর, প্রশাসনের কাছে অস্বস্তিকর হবে বলে আমাদের হল দেওয়া হলো না, এই রকম তালিবানি শাসন হচ্ছে যে পশ্চিমবঙ্গ দেখে অভ্যস্ত নয়, সেই জন্যই মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। দেখুন, যতগুলো কথা আপনাদেরকে শোনালাম বা এই যে প্রতিবাদ করা হলো বা অভিযোগগুলো করা হলো, তাতে একটাই বিষয় আসে, এ রাজ্যে থ্রেট কালচারের শেষ কবে? শাসকের বিরুদ্ধে মুখ খুললেই বিপদ, কোনো প্রতিবাদ করা যাবে না। কিন্তু কেন? মন খুলে কথা বলা যাবে না কেন? প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন বলেছিলেন, কি বলেছিলেন জানেন? যখন অনিয়ম দুর্নীতি একটা আইন হয়ে যায়, সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব বনে যায়। তাই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবই। শেষ করছি এখানে, দেখা হবে আগামীকাল আর একটা স্পেশাল। সঙ্গে থাকুন।